তা আমাদের ওই মার্কার মেকিং করার সময় কিছু প্রি কন্ডিশন ছিল, যে তোমার হচ্ছে মার্কার লেন্থ এবং উইথ ফেব্রিকের লেন্থ উইথ এর সাথে একটা রিলেশন ছিল। রিলেশনটা কি? মার্কারের লেন্থ উইথ, হ্যাঁ মার্কারের বলো একটু। লেন্থ আর উইডথটা ফেব্রিকের থেকে ছোট হতে হবে। হ্যাঁ, হয় সমান বা তোমার একটু ছোট হতে হবে। মার্কারের লেন্থ অবশ্যই তোমার ফেব্রিকের লেন্থ এবং উইথের চেয়ে সামান্য একটু ছোট হতে হবে। লেন্থের দিকে সর্বোচ্চ 2 ইঞ্চি বা একটু ফেব্রিকের ক্যারেক্টারিস্টিক বুঝে একটু কম বেশি হতে পারে অনেক সময়, আর উইথের দিকে 1 ইঞ্চি সাধারণত নেওয়া হয়। তো আমরা যখন ফেব্রিক স্প্রেডিং করব, আমাদের হচ্ছে মার্কারের যেরকম তোমার লেন্থ উইথ ছিল, ওই লেন্থ উইথের সাপেক্ষে তোমার মার্কার আমরা ফেব্রিক স্প্রেডিং করব। অর্থাৎ মার্কারের লেন্থ যদি মনে করো তোমার হচ্ছে 260 ইঞ্চি, মার্কারের লেন্থ যদি হয় 260 ইঞ্চ, তাহলে আমরা ফেব্রিক স্প্রেডিং করব তোমার দেখা যায় 260 ইঞ্চি লেন্থ, অথবা তোমার হচ্ছে 260 থেকে 62 ইঞ্চি। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। এবং হচ্ছে ওই ফেব্রিক একসাথে আমরা 300 পর্যন্ত ফেব্রিক পিস স্প্রেডিং করতে পারি। একসাথে আমরা 300 পিস পর্যন্ত ফেব্রিক স্প্রেডিং করা যায়। অর্থাৎ 1 থেকে শুরু করে 300 নাম্বার পর্যন্ত ফেব্রিক স্প্রেডিং করার ক্যাপাবিলিটি থাকে। তবে সব সময় যে তোমার 300 করতে হবে এরকম না, এটা আসলে অনেকগুলো ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে। আর প্রথম যে ফেব্রিকটা আমরা স্প্রেডিং করব, সাধারণত তোমার পরে যতগুলো ফেব্রিক পিস স্প্রেডিং করি না কেন, মনে করো যে 100টা পিস নিয়ে একটা ফেব্রিক লে তৈরি করা হয়েছে, তাহলে সবগুলাই তোমার হচ্ছে একই পজিশনে থাকবে। সবগুলা তোমার হচ্ছে দৈর্ঘ্যবস্ত সেম ডাইমেনশনে থাকবে এবং সেম পজিশনে থাকবে। দেখতে একটা ইমেজ দেখা যাচ্ছে না, তোমার হচ্ছে পিঙ্ক কালার টাইপের। জি হ্যালো, স্যার। দেখো এই জায়গায় তোমার প্রায় ফেব্রিকের পিস আছে মনে করো হচ্ছে 120টা সাপোজ। তো সবগুলা কিন্তু একই দৈর্ঘ্যবস্তের এবং হচ্ছে এক প্রথমটা যেরকম পজিশন, বাকিগুলো একই পজিশনে প্লেসমেন্ট করা হয়েছে না। জি স্যার। এটা এজটা তোমার সাদা, এই জন্য তোমার সাদা দেখা যাচ্ছে, কিন্তু মাঝখানে ফেব্রিকটা হচ্ছে অরিজিনাল ফেব্রিকটা হচ্ছে তোমার পিঙ্ক কালার টাইপের আর কি অনেকটা। তো আমরা ফার্স্ট যে ফেব্রিকটা স্প্রেডিং করলাম, তার উপর আমাদের যতগুলা ফেব্রিক পিস স্প্রেডিং করা প্রয়োজন একই ডাইমেনশনে সাধারণত আমরা স্প্রেডিং করি। এই প্রথম যে বস্তুটা বা যে ফেব্রিকটা যে প্লেসমেন্ট করাম, পরবর্তী ফেব্রিক গুলা সেম পজিশনে প্লেসমেন্ট করাকে বলা হয় সুপার ইম্পোজ। বুঝতে পারছো? হ্যালো, একটা জিনিস প্রথম স্প্রেডিং করার পরে তার উপরে একাধিক বস্তু সেম পজিশনে এবং হচ্ছে হ্যাঁ সেম ডাইমেনশনে প্লেসমেন্ট করাকে বলা হয় সুপার ইম্পোজ। যেমন আমাদের বই তারপর খাতার বাইন্ডিং গুলো দেখো না, সবগুলো এক সেম ডাইমেনশনে। ফেব্রিক স্প্রেডিংটাও তোমার হচ্ছে প্রথমটা সাধারণত আমরা যে স্প্রেডিং করি, বাকিগুলো একই ডাইমেনশনে এবং একই পজিশনে তোমার প্লেসমেন্ট করা হয়। আর এই সেম ডাইমেনশন এবং সেম প্লেসে প্লেসমেন্ট করাকে বা তোমার লে করাকে বলা হয় কি সুপার ইম্পোজ। সাধারণত স্প্রেডিং বলতে তাহলে বোঝায়, স্প্রেডিং মিন্স layout of the বা laying out of the fabric piece or ply in superimposed layer according to the marker dimension অথবা স্পেসিফিক লেন্থ অ্যাকর্ডিং টু মার্কার ডাইমেনশন। আমাদের মার্কারে যে মার্কারটা যেভাবে তৈরি করছি, সে মার্কার ডাইমেনশন অনুযায়ী আমরা ফেব্রিক পিস গুলা একটার উপর একটা সুপার ইম্পোজ ওয়েতে লে করার পরে তোমার যে এটা হয়, এটা হচ্ছে ফেব্রিক স্প্রেডিং। বুঝা যাচ্ছে? স্প্রেডিং মিন্স স্মুথ লেইং আউট অফ দ্য ফেব্রিক পিস অর প্লাই পিস। ফেব্রিক পিস কে আমরা কি বলি, প্লাইও বলতে পারি। অর্থাৎ হচ্ছে স্মুথ ওয়েতে তোমার হচ্ছে ফেব্রিক পিস গুলো বা প্লাই গুলো লে করে তোমার যে সুপার ইম্পোজ ওয়েতে যে লে করার পরে যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে ফেব্রিক স্প্রেডিং। আর কিসের সাপেক্ষে আমরা স্প্রেডিং করব, আমাদের যে প্রিভিয়াস মার্কার তৈরি করেছিলাম ওই মার্কারের ডাইমেনশন অনুযায়ী আমরা ফেব্রিকের লেন্থ স্প্রেড করব। বুঝতে পারছো? মার্কারের লেন্থ যদি তোমার 200 সেন্টিমিটার হয়, তাহলে আমরা ফেব্রিক স্প্রেডিং মিনিমাম 200 সেন্টিমিটার বা 202 সেন্টিমিটার লেন্থ বিশিষ্ট লে করব। তাহলে এটা হচ্ছে তোমার ফেব্রিক স্প্রেডিং এর সংজ্ঞা। ফেব্রিক স্প্রেডিং মিন্স স্মুথ লেইং আউট অফ দ্য ফেব্রিক পিস অর ফ্লাইস in superimposed layer of specific length or according to the marker dimension. After fabric spreaded, we put up the marker on the spreaded fabric top place. Understand? সাধারণত তোমার হচ্ছে ফেব্রিক স্প্রেডিং করার পরে এই যে আমাদের যে তোমার ফেব্রিক স্প্রেডেড তার উপর আমরা কি করব, মার্কার প্লেসমেন্ট করব। আর মার্কারের উপর কি থাকে, তোমার ইনস্ক্রাইব কি থাকে মার্কারের উপরে জেনারেলি, মার্কারের মধ্যে কি থাকে, প্যাটার্ন গুলার ইমেজ থাকে না। জি স্যার। অর্থাৎ মার্কারটা কি, মার্কারটা মানে হচ্ছে আমার ওই স্টাইলের সবগুলা সাইজের সবগুলা প্যাটার্নের ইমেজ মার্কার ক্যারি করতেছে, তাই না? তো হচ্ছে হ্যাঁ, আমার মানে তোমার হচ্ছে ওই স্টাইলটার সকল প্যাটার্ন তোমার মার্কার কন্টেইন করতেছে। হ্যাঁ, আর
তাহলে প্রশ্ন হতে পারে যে আমরা ফেব্রিক স্প্রেডিং কেন করব? তো এরকম এতগুলা লেয়ার একসাথে বা এতগুলা পিস একটা পর একটা স্প্রেডিং করা দরকার কি? এটা বেসিক্যালি হচ্ছে আমার স্প্রেডিং করার থেকে যে তোমার হচ্ছে ম্যানুফ্যাকচারিং শুরু হয়, অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং। তো আমার পরবর্তী যে স্টেপ গুলো থাকে যেমন কাটিং, হ্যাঁ? কাটিং এর পরে তোমার হচ্ছে সুইং। তো কাটিং পারপাসটাকে তোমার হচ্ছে সুইটেবল করার জন্য এবং হচ্ছে অল্প সময়ে বেশি সংখ্যক প্যাটার্ন পিস কাটিং করার জন্য এরকম ফেব্রিক স্প্রেডিং করা হয়। অল্প সময়ে বেশি সংখ্যক পিস কাটিং করার জন্য তোমার হচ্ছে ফেব্রিক লে তৈরি করা হয় বা ফেব্রিক স্প্রেডেড করা হয়। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো? কারণ তুমি যদি একটা একটা পিস স্প্রেডিং করো তারপরে তুমি প্যাটার্ন রাখো বা মার্কার রাখো, এবার যদি একটা ফেব্রিক পিস স্প্রেডিং করে কাটিং করো তাহলে তোমার অনেক সময় লাগবে। কারণ আমার মনে করো একটা মার্কার হয়তো 6 পিস প্যাটার্ন ক্যারি করে, তাই না? আমরা দেখা 6 পিস বা 7 পিস বা 8 পিসের তোমার ই করি ওই মার্কার তৈরি। তো আমার যদি 20,000 পিস অর্ডার হয় তাহলে তোমার দেখা যায় 20,000 পিস অর্ডার হওয়া মানে তোমার হচ্ছে প্রায় কতবার 1,000 বার তোমার হচ্ছে 500 বার তোমার স্প্রেডিং করতে হবে যদি 4টা করে একটাতে মার্কার হয়, তাই না? কিন্তু আমার এতে অনেক সময় লাগবে এবং হচ্ছে ফেব্রিক ওয়েস্টেজও বেশি হবে। এই জন্য হচ্ছে আমি একসাথে যাতে তোমার বেশি সংখ্যক ফেব্রিক পিস স্প্রেডিং করতে পারি এবং হচ্ছে একসাথে যাতে তোমার অধিক সংখ্যক প্যাটার্ন পিস কাটিং করতে পারি এই জন্য আমার হচ্ছে ফেব্রিক লে তৈরি করা হয়। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার ধরেন আমাকে বায়ার স্যার ধরেন 1000 পিসের অর্ডার দিল, ধরেন 2 কালারের উপর, হুম একটা হলো ধরেন অরেঞ্জ কালার, একটা হলো পিঙ্ক কালার। তো যদি 2 কালারের উপর হুম অর্ডার দিয়ে তাহলে আমরা এক মানে সাইজ তো উনার 2 কালারের জন্য সেম দিচ্ছে, তাহলে আমরা একসাথে ফেব্রিকটা স্প্রেডিং করতে পারি না? মানে 2 কালারই একসাথে মার্কারের মাধ্যমে বসাই কাটিং করতে পারি না? And ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। যদি তোমার ফেব্রিক কনস্ট্রাকশন সেম হয়, হ্যাঁ, তোমার মনে করো দুইটা হচ্ছে ন্যাচারাল ফেব্রিক, আন্ডারস্ট্যান্ড, দুইটা হচ্ছে তোমার কটন ফেব্রিক এবং হচ্ছে সেম কনস্ট্রাকশনের, তাহলে তুমি একসাথে বসে স্প্রেডিং করতে পারো। আবার একটা হচ্ছে তোমার দেখা যায় ব্লেন্ডেড বা তোমার হচ্ছে একটা হচ্ছে একটা কটন একটা হচ্ছে পলিস্টার, হ্যাঁ, তখন হচ্ছে ওই স্প্রেডিং এর ক্ষেত্রে কিছুটা তোমার হচ্ছে ম্যানমেড এবং ন্যাচারালের জন্য কিছুটা পার্থক্য হয়, তখন দেখা যায় ভিন্ন ওয়েতে আমার হয়তো স্প্রেডিং করতে হতে পারে। বুঝতে পারছো? হ্যালো? জি জি স্যার। স্যার। যদি তোমার জি স্যার। সেম কনস্ট্রাকশন এবং সেম তোমার হচ্ছে ফেব্রিকেশন হয় তাহলে সমস্যা নেই, হ্যাঁ। আর যদি তোমার দেখা যায় কনস্ট্রাকশন ফেব্রিক কনস্ট্রাকশন ভিন্ন হয়, তারপরে ফাইবার কন্টেন্ট ভিন্ন হয়, হ্যাঁ, তাহলে আমার হয়তো অনেক সময় তোমার আলাদা তোমার হচ্ছে স্প্রেডিং করতে হতে পারে। কারণ তোমার ন্যাচারালের জন্য একরকম তোমার হচ্ছে প্রপার্টিজ থাকে, ম্যানমেডের জন্য আরেক রকম প্রপার্টিজ থাকে, যখন আমরা স্প্রেডিং করি আর কি। জি স্যার। তো এটা তো বললামই, ঠিক আছে, যে ফেব্রিক স্প্রেডিং মিন্স স্মুথ লেইং আউট অফ দ্য ফেব্রিক অ্যাজ পার মার্কার ডাইমেনশন, হ্যাঁ। আর এটা হচ্ছে আমার আগেই বললাম যে ঠিক আছে কাটিং প্রসেসের প্রিলিমিনারি প্রসেস। আর আমরা ফেব্রিক স্প্রেডিং কোথায় করি? ফেব্রিক স্প্রেডিং সাধারণত কাটিং টেবিলের মধ্যেই করি। যেই টেবিলে আমরা কাটিং করব ওই টেবিলের মধ্যে কি করা হয়? ফেব্রিক স্প্রেডিং করা হয়। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো? কারণ তুমি ফেব্রিক স্প্রেডিং করবে আরেক জায়গায়, কাটিং করবো আবার আরেকভাবে, স্প্রেডিং করবো ওই ফেব্রিক লেকে তোমার হচ্ছে কাটিং টেবিলে নিয়ে যাবো, এটা পসিবল না। কারণ আমরা যখন তোমার স্প্রেডিং করি তখন তোমার দেওয়া যায় লেয়ের ওয়েট 500 কেজি, 600 কেজি, 200 কেজি। তো এটা তোমার ট্রান্সফার করাটা খুব ডিফিকাল্ট এবং হচ্ছে তোমার এটা পরবর্তী প্রসেসের জন্য হ্যাম্পারিং হয়। এই জন্য আমাদের স্প্রেডিং সাধারণত বা নর্মালি কাটিং টেবিলের মধ্যে করতে হয়। জি স্যার। আর ফেব্রিক স্প্রেডিং এর কিছু বেসিক রিকোয়ারমেন্ট থাকে বা তোমার হচ্ছে কিছু প্রপার্টিজ প্রয়োজন হয়, অথবা হাউ ক্যান ইউ মেইনটেইন দ্য কোয়ালিটি ডিউরিং ফেব্রিক স্প্রেডিং, আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ ফেব্রিক স্প্রেডিং করার সময় আমাকে কিছু রিকোয়ারমেন্ট মেইনটেইন করতে হবে। একটু পড়ো তো নাদিয়া, এই যে দেখা যাচ্ছে রিকোয়ারমেন্ট ফেব্রিক স্প্রেডিং, স্যার উপরেরটা নাকি নিচেরটা? এই যে মাঝখানে একটা রিকোয়ারমেন্ট অফ ফেব্রিক স্প্রেডিং, উপরেরটা Requirements of fabric spreading. Alignment of fabric অ্যালাইনমেন্ট, ply. সরি ইটস উইল বি Alignment অ্যালাইনমেন্ট। of fabric ply. Correct ply tension. Fabric must be flat. Elimination of fabric ply plus ফ্লস মানে ফল্ট, plus correct ply direction and ply stability. লে স্টেবিলিটি। Elimination of Okay. static electricity. Easy separation of the cut lay into bundles. Avoidance of distortion in spread.
matching check and strips. স্ট্রাইপস, হ্যাঁ একটা পয়েন্ট এই জায়গায় স্কিপ হয়ে গেছে, একটু খাতার মধ্যে সবাই লিখো যে পয়েন্টটা মেনশন করা হয়নি। অ্যাভয়েডেন্স অফ ফিউশন ডিউরিং স্প্রেডিং, অ্যাভয়েডেন্স অফ ফিউশন, FUSION লিখছো? সবাই একটু Yes, sir. খাতার মধ্যে নোট করো, ওই পয়েন্টটা এই জায়গায় আলটিমেটলি ইনক্লুড করা হয়নি। এটা হচ্ছে তোমার অ্যাভয়েডেন্স অফ ফিউশন ডিউরিং স্প্রেডিং, অর্থাৎ ম্যাচিং চেক এন্ড টাইপের উপর লিখতে পারো বা নিচেও লিখতে পারো, সমস্যা নেই। তো এই 10টা হচ্ছে বেসিক্যালি আমার রিকোয়ারমেন্ট অফ স্প্রেডিং। তার মধ্যে প্রথম যে 3টা প্রপার্টিস আছে বা তোমার রিকোয়ারমেন্ট আছে, অ্যালাইনমেন্ট অফ ফেব্রিক প্লাই, তারপরে কারেক্ট ফ্লাই টেনশন, আর ফেব্রিক মাস্ট বি ফ্ল্যাট, এই 3টাকে বলা হয় বেসিক রিকোয়ারমেন্ট। প্রথম 3টাকে বলা হয় বেসিক রিকোয়ারমেন্ট অথবা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট অথবা প্রাইম রিকোয়ারমেন্ট। শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যালো, প্রথম 3টা হচ্ছে তোমার বেসিক বা প্রাইম অথবা তোমার হচ্ছে মেইন রিকোয়ারমেন্ট, আর পরবর্তীতে আমার যে 7টা আছে এগুলো হচ্ছে সেকেন্ডারি বা অক্সিলারি রিকোয়ারমেন্ট। পরবর্তী যে 7টা আছে এগুলো হচ্ছে আমার অক্সিলারি অথবা তোমার সেকেন্ডারি রিকোয়ারমেন্ট। তো পরীক্ষার সময় বিভিন্ন ভাবে কোশ্চেন আসে, অনেক সময় তোমার যে বলতে পারে ডিসক্রাইব দ্য রিকোয়ারমেন্ট অফ ফেব্রিক স্প্রেডিং, তাহলে তোমাকে 10টা পয়েন্টই মেনশন করে এগুলো একটু ডিসক্রিপশন করতে হবে। আর যদি বলা হয় যে রাইট ডাউন দ্য ফিচার্স অর প্রপার্টিস অফ বেসিক রিকোয়ারমেন্ট অফ ফেব্রিক স্প্রেডিং, তাহলে কি করতে হবে? প্রথম যে 3টা পয়েন্ট, ওই 3টা পয়েন্টে শুধু তোমাকে এক্সপ্লেন করতে হবে। অথবা যদি মেনশন থাকে যে ডিসক্রাইব দ্য অক্সিলারি রিকোয়ারমেন্ট অফ ফেব্রিক স্প্রেডিং অথবা সেকেন্ডারি রিকোয়ারমেন্ট অফ ফেব্রিক স্প্রেডিং, তাহলে তোমার হচ্ছে 7টা এক্সপ্লেন করতে হবে। শুনতে পাচ্ছ? Yes, sir. তাহলে তোমার প্রশ্ন অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে। যেটা আমি প্রিভিয়াস এক্সামিনেশন করে দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমার যে বেসিক রিকোয়ারমেন্ট বললেও তোমার অনেকেই তোমার কি করে সবগুলাই মেনশন করে দেয়, কি করে তোমার সবগুলাই মেনশন করে দেয়, তখন কিন্তু তার অটোমেটিক্যালি তোমার 70% নাম্বার ক্রস হয়ে যায়, কাটমার্ক হয়ে যায়, কারণ তুমি তো প্রশ্নই বুঝতে পারোনি। হ্যালো, তুমি চাও হইছে বেসিক রিকোয়ারমেন্ট, বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে 3টা, তাহলে তোমাকে তো বাকিগুলো এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই। এই জিনিসটা মাথায় রাখবে অবশ্যই, কারণ তোমার যদি দেখা যায় 2 নাম্বারের জন্য আমরা যখন প্রশ্ন করি তখন অনেক সময় বেসিক রিকোয়ারমেন্টটা যদি চাই, আবার যদি অনেক সময় আমরা যদি 6 নাম্বারের জন্য প্রশ্ন করি তখন দেখা যায় তোমার ফুলটাই চাওয়া হয়। তো তোমাকে কোশ্চেন অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে, বুঝতে পারছে? Yes, sir. এখন হচ্ছে এই পয়েন্টগুলো আলটিমেটলি আমাকে এক্সপ্লেন করতে হবে যে অ্যালাইনমেন্ট অফ ফেব্রিক প্লাই, এটা বলতে অ্যালাইনমেন্ট মানে তোমার হচ্ছে তোমার সাজানো আর কি। তো আমরা যে ফেব্রিক স্প্রেডিং করলাম, হ্যাঁ এই যে আমাদের যে ফেব্রিক স্প্রেডিং গুলো আছে, এই স্প্রেডিংটা তোমার কিসের সাপেক্ষে আমাকে স্প্রেডিং করলাম? আমি মার্কারের সাপেক্ষে, তাই না? Yes, sir. হ্যাঁ, কারণ এই যে আমি এই ফেব্রিকের লেন্থ যে সিলেক্ট করলাম কিসের সাপেক্ষে সিলেক্ট করলাম? মার্কারের সাপেক্ষে, মার্কারের লেন্থের সাপেক্ষে। তো আমার অবশ্যই ফেব্রিক গুলা তোমার স্প্রেডিং করার পরে যেহেতু মার্কারটা ফেব্রিকের উপরে রাখা হয়, হ্যালো, ফেব্রিক গুলা Yes, sir. যেহেতু তোমার হচ্ছে মার্কারটা যেহেতু ফেব্রিকের উপরে রাখা হয়, এই জন্য তোমার হচ্ছে তোমাকে ফেব্রিকের লেন্থ এবং উইথ মার্কারের লেন্থ হচ্ছে অবশ্যই তোমার একটু হয় সমান হতে হবে, না হয় একটু বেশি হতে হবে, বুঝা গেছে? Yes, sir. Yes, sir. ফেব্রিকের লেন্থ উইথ হয় তোমার হচ্ছে মার্কারের লেন্থ উইথ এর সমান হতে হবে, জেনারেলি তোমার একটু বেশি হতে হবে আর কি। যদি তোমার দেখা যায় ফেব্রিকের লেন্থ হচ্ছে 250 ইঞ্চ, আর Yes, sir. ফেব্রিকের লেন্থ কত? 250 ইঞ্চ, আর মার্কারের লেন্থ হচ্ছে তোমার 252 ইঞ্চ, তাহলে তোমার কি অ্যালাইনমেন্ট ঠিক হইছে? হ্যালো, No, sir. No, sir. মার্কারের তোমার হচ্ছে লেন্থ কত বললাম? 252, আর ফেব্রিকের লেন্থ কত বললাম? 250। তাহলে হচ্ছে কি আমার মার্কারটা তোমার ফেব্রিকের চেয়ে কত 2 ইঞ্চি বেড়ে যাবে না? Yes, sir. এই 2 ইঞ্চির মধ্যে তো আমার প্যাটার্ন স্কেচ করা আছে, ওই মার্কারের মধ্যে কি মার্কারটা মানে কি প্যাটার্ন গুলার রেপ্লিকা, তাহলে আমার 2 ইঞ্চির মধ্যে প্যাটার্ন ছিল না? Yes, sir. তাহলে ওই 2 ইঞ্চির মধ্যে যে প্যাটার্ন গুলো থাকবে ওইগুলো তো তোমার হচ্ছে ইনকমপ্লিট প্যাটার্ন, ওইগুলো যেহেতু নিচে যে 100টা পিস আছে তোমার 100টা পিসই তো তোমার হচ্ছে ইনকমপ্লিট কাটিং হবে, Yes, sir. বুঝতে পারছো? এই জন্য অবশ্যই আমি যখন ফেব্রিক স্প্রেডিং করব আমার স্প্রেডেড ফেব্রিক গুলো যাতে তোমার মার্কারের চেয়ে বেশি হয়, অর্থাৎ মার্কারের চেয়ে লেন্থ উইথ একটু হলো বেশি হয়, বুঝা গেছে? এটাই হচ্ছে যখন স্প্রেডিং করব এই প্রপার্টিজটা মেইনটেইন করাকে বলা হচ্ছে অ্যালাইনমেন্ট অফ ফেব্রিক স্প্রেডিং। Yes, sir. এই যে মনে করো 100 পিস ফেব্রিক স্প্রেডিং করছো, তাহলে 100 পিসে তোমার হচ্ছে ইনকমপ্লিট প্যাটার্ন হবে, 100 পিসে কি হবে?
তোমার হচ্ছে ওই বর্ডার বরাবর যে প্যাটার্ন গুলো থাকবে ওই সবগুলো তোমার হচ্ছে ইনকমপ্লিট বা তোমার হচ্ছে এগুলা ফল্ট কাট পিস হবে, আর তখন ওইটা তুমি কোথাও কাজে লাগাতে পারবে না। আর আমরা একটা জিনিস মাথায় রাখবে, এগুলো কিন্তু একদম ফিনিশ ফেব্রিক। আমার একটা অ্যাপারেল তৈরি করার জন্য যে টোটাল টাইম দেওয়া হয়, একটা অ্যাপারেল তোমার হচ্ছে এক্সপোর্ট করার জন্য মনে করো হয়তো 90 দিন সময় দেওয়া হলো। কতদিন সময় দেওয়া হয়েছে? এই সময়টাকে বলা হয় লিড টাইম। একটা অর্ডার তোমার শুরু থেকে একবার এক্সপোর্ট পর্যন্ত যে ইন্টারমিডিয়েট টাইম থাকে তাকে বলা হয় লিড টাইম। লিড টাইম যদি মনে করো 90 দিন হয়, হ্যাঁ, এই লিড টাইমের প্রায় 60 থেকে 70% আমার চলে যায় ফিনিশ ফেব্রিক অ্যারেঞ্জ করতে। কতদিন চলে যায়? হ্যালো, 60 থেকে 70% আমার ডেজ চলে যায় তোমার হচ্ছে এই ফিনিশ ফেব্রিক অ্যারেঞ্জ করতে। এবং হচ্ছে আমার অ্যাপারেলের যে টোটাল কস্ট, হ্যাঁ, ওই অ্যাপারেলের টোটাল কস্টেরও প্রায় 60 থেকে 70% কস্ট ক্যারি করে তোমার হচ্ছে ফিনিশ ফেব্রিক। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, কি বললাম একটু রিপিট করো তো। লিড টাইমটা হচ্ছে আমাদের ফিনিশ ফেব্রিক পর্যন্ত যেটুক টাইম না, লিড টাইম বলতে বলতে বোঝায় একটা অ্যাপারেলের তোমার হচ্ছে ওই অর্ডার শুরু থেকে একেবারে শিপমেন্ট টাইম। হ্যাঁ, তো আমার হচ্ছে এই ফিনিশ ফেব্রিক তৈরি করতে গেলে লিড টাইমের প্রায় 60 থেকে 70% টাইম চলে যায় তোমার ফিনিশ ফেব্রিক তৈরি করতে। বুঝা গেছে? এই জন্য তুমি যদি ফেব্রিক গুলা স্প্রেডিং করে নষ্ট করো বা নষ্ট হয়ে যায়, তাহলে তুমি এই ফেব্রিক আবার অ্যারেঞ্জ করে তুমি আমরা শিপমেন্ট ধরতে পারবো? সম্ভব না, কারণ হচ্ছে তুমি আবার এই ফেব্রিক তৈরি করে রেখেছে, তুমি টাইমলি ডেলিভারি দিতে পারবে না। আবার আমরা এটাও জানি যে তোমার টোটাল অ্যাপারেল কস্টিং এর 60 থেকে 70% চলে যায় আমার হচ্ছে ফিনিশ ফেব্রিকের ক্ষেত্রে। একটা অ্যাপারেলের দাম যদি $10 হয়, ফেব্রিকের দাম তোমার হচ্ছে $6 থেকে $7। আর বাকি যে তোমার $3 থেকে $4 এটা হচ্ছে তোমার এই ট্রিমিংস, তারপরে তোমার হচ্ছে ম্যানুফ্যাকচারিং এবং তোমার ইনডাইরেক্টলি যে কস্ট ওইগুলোর উপর। বুঝা গেছে? এই জন্য তোমাকে ফেব্রিক স্প্রেডেড করার পরে ফেব্রিক যাতে ওয়েস্টেজ আমার একেবারে কম হয় এবং কোনোভাবে যাতে ফেব্রিক তোমার ওয়েস্টেজ বা তোমার ডিফেক্ট না হয়, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। কারণ তুমি এক পিসের জন্য সমস্যা নাই, কিন্তু আমার ইন্ডাস্ট্রি তো এক পিস তৈরি করে না, ইন্ডাস্ট্রি তৈরি করে তোমার হাজার হাজার পিস। বুঝতে পারছো? জি স্যার। তো এই আমার অ্যালাইনমেন্টটা অবশ্যই ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে কারেক্ট প্লাই টেনশন। আমরা যখন স্প্রেডিং করি সবগুলা পিস, মনে করো এই জায়গায় 100 পিস আছে, তো প্রথমটা তোমার যেভাবে স্প্রেডিং করবো বা তোমার ইউনিফর্ম টেনশন করলে সবগুলা ইউনিফর্ম টেনশন দিয়ে স্প্রেডিং করতে হবে। কোনোটা টাইট করে স্প্রেডিং করব, কোনোটা লুজ করে স্প্রেডিং করব। তাহলে তোমার কি হবে, টাইট করলে তোমার এটা তোমার হয়তো দেখা যায় 250 ইঞ্চি লেন্থ, টাইট করলে তোমার দেখা যায় যখন তুমি টাইট করে স্প্রেডিং করবা তোমার এটা স্প্রেডিং করার পর এটা 248 হয়ে যাবে, তাই না? হ্যালো, তুমি যদি একটা ফেব্রিক যখন তুমি রুল থেকে যখন তোমার ফেব্রিকের মধ্যে থাকে তখন তো উইন্ডিং অবস্থা থাকে, আর আমরা যখন স্প্রেডিং করি তখন আনউইন্ডিং করি, তাই না? ফেব্রিক যখন আমরা স্প্রেডিং করি রুলকে আনউইন্ডিং করি, যখন আনউইন্ডিং করি তখন হচ্ছে সবগুলা পিসের জন্য সেম ফোর্স দিয়ে তোমাকে স্প্রেডিং করতে হবে। তুমি কোনোটাতে হয়তো দেখা যায় 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলা, কোনোটাতে 9 নিউটন অ্যাপ্লাই করলা, কোনোটাতে 12 নিউটন অ্যাপ্লাই করলা, তাহলে এক একটা ফেব্রিক এক এক রকম হবে। টেনশন এক একটার জন্য এক এক রকম। যদি টাইট করে স্প্রেডিং করো তাহলে স্প্রেড করার পরে তুমি দেখা যায় এটা শ্রিঙ্কেজ করবে, আবার যদি লুজ করে করো তাহলে তোমার দেখা যায় এরকম কুচকে যাবে। দেখা যাচ্ছে না উপরে এই যে তোমার হচ্ছে ক্রিজ মার্ক করতেছে? হ্যালো, ওই যে হাউ টু লে ফেব্রিক, হ্যাঁ, তখন হচ্ছে এরকম কুচকে যাবে। এরকম কুচকে গেলে তুমি এই যদি এটার উপর মার্কার থাকবে তাহলে প্যাটার্ন পিস গুলো এরকম কুচকে যাবে না, তখন মার্কারের প্যাটার্নের ডাইমেনশন ঠিক থাকবে, দৈর্ঘ্য প্রস্থ। হ্যালো, তখন ওইটা হচ্ছে বেশি হয়ে যাবে, হ্যাঁ, তখন তোমার এগুলো আবার রেকটিফাই করার জন্য সমস্যা লাগবে। এই জন্য আমাকে সবগুলা পিস আমি যখন একটা লে তৈরি করব, তখন আমার সবগুলা পিসের জন্য বা ফেব্রিক প্লাইয়ের জন্য সেম ফোর্স অ্যাপ্লাই করে আমাকে স্প্রেডিং করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। আর একটা হচ্ছে ফেব্রিক মাস্ট বি ফ্ল্যাট। ফেব্রিক যখন আমরা স্প্রেডেড করব তোমার হচ্ছে অবশ্যই ফ্ল্যাট হতে হবে, এরকম তোমার হচ্ছে এই কুচকে যাওয়া বা তোমার হচ্ছে ক্রিজ মার্ক পড়া বা ফোল্ড করা যাতে না যায়। বুঝা গেছে? কারণ হচ্ছে যদি তোমার হচ্ছে বেশি এটাকে যে ফ্ল্যাটটা কখন হবে, যখন তোমার ফ্লাই টেনশন ইউনিফর্ম হবে তখন কিন্তু ফ্ল্যাট হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। আর যদি ফ্লাই টেনশন তোমার ঠিক না থাকে তখন কিন্তু ফ্ল্যাটও হবে না। এই জন্য আমাকে কি করতে হবে, তোমার যখন স্প্রেডিং করব অবশ্যই টেনশন অ্যাকচুয়াল রাখার চেষ্টা করব এবং হচ্ছে তোমার যাতে তোমার টাইটও না হয় এবং হচ্ছে লুজও না হয়।
টাইট, ঠিক আছে, টাইট হলে তোমাকে আবার ফোর্স দিতে হবে, লুজ হলে তোমাকে একটু Tight কমাই দিতে হবে। আর ফ্ল্যাট এটা রাখাটা একটু ম্যান্ডেটরি। এই তিনটা হচ্ছে তোমার বেসিক রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট মেনটেন করলে তোমার দেখা যায় আমার পরবর্তী কাটিং এর পরে কাট পিস গুলোর কোয়ালিটি ভালো থাকবে। আর এই তিনটা রিকোয়ারমেন্ট সাধারণত আমরা স্প্রেডিং দুই ভাবে করি, একটা হচ্ছে ম্যানুয়াল স্প্রেডিং আর একটা হচ্ছে মেকানিক্যাল স্প্রেডিং। তো মেকানিক্যাল স্প্রেডিং এ তোমার তিনটা প্রপার্টিজ ভালোভাবে মেনটেন করা যায়, কিন্তু ম্যানুয়ালির ক্ষেত্রে 100% মেনটেন করা সম্ভব না। বুঝতে পারছো? Yes, sir. হ্যালো, যদি আমরা ম্যানুয়ালি স্প্রেডিং করি তাহলে বেসিক রিকোয়ারমেন্ট গুলো 100% মেনটেন করা পসিবল না, কিন্তু আমরা যদি মেকানিক্যাল ওয়েতে স্প্রেডিং করি তাহলে তোমার পসিবল। তারপর ইলিমিনেশন ফেব্রিক ফ্লস। ফ্ল মানে তোমার হচ্ছে ফল্ট বোঝায়। আমরা যখন ফেব্রিক স্প্রেডিং করব, স্প্রেডিং করার সময় যাতে ফেব্রিকের মধ্যে কোনো ফল্ট না থাকে, অর্থাৎ ফল্ট থাকলে ওই ফল্ট অংশটুকু ফেলে দিতে হবে। বুঝতে পারছো? আমরা যখন ফেব্রিক স্প্রেডিং করব, স্প্রেডেড ফেব্রিকের মধ্যে যদি কোনো ফল্ট পাওয়া যায় তখন হচ্ছে ফল্ট অংশটুকু কেটে ফেলে দিতে হবে, কারণ ফল্ট অংশ দিয়ে বা ফল্ট ফেব্রিক দিয়ে যদি তুমি অ্যাপারেল তৈরি করো তাহলে তোমার অ্যাপারেল কি বিক্রি করা যাবে? আমাদের কেউ কিনবে? ফেব্রিকের মধ্যে তোমার বিভিন্ন রকমের ফল্ট থাকে, ওই ফল্ট ফেব্রিক দিয়ে তোমার অ্যাপারেল তৈরি করলে ওই অ্যাপারেল আর এক্সপোর্ট করা সম্ভব না, ইভেন তুমি লোকাল মার্কেটে বিক্রি করতে পারবে না। এই জন্য ফেব্রিক ফল্ট তোমাকে অ্যাভয়েড করতে হবে। তারপর কারেক্ট ফ্লাই ডিরেকশন। এই যে আমাদের যখন তোমার ফেব্রিক পিস গুলা স্প্রেডিং করি, যে কোনো একটা ডিরেকশন ফলো করতে হবে, হয় টপ সবগুলা ফেস উপরে থাকবে নাহলে সবগুলা ফেস নিচে থাকবে। বুঝা যাচ্ছে? অথবা যদি তোমার সেম হয় তাহলে তোমার হচ্ছে জিগজ্যাগ হতে পারে। অর্থাৎ আমাকে প্লাইগুলো একটা ডিরেকশন মেনটেন করতে হবে। এই যে এই জায়গায় তোমার দেখো কি সবগুলো ফেস উপরে আছে না ফেব্রিকের? Yes, sir. এই যে আমরা যে স্প্রেডিং করলাম এটার ক্ষেত্রে সবগুলো ফেব্রিকের টপ সাইড উপরে আছে। হয় যখন আমরা স্প্রেডিং করব হয় টপ সাইড গুলো উপরে রাখবো নাহলে বটম সাইডটা উপরে রাখবো, যে কোনো একটা ডিরেকশন মেনটেন করতে হবে। বিশেষ করে এসিমেট্রিক্যাল ফেব্রিকের ক্ষেত্রে, এসিমেট্রিক্যাল মানে তোমার যেটা টপ সাইড এবং বটম সাইড ভিন্ন ভিন্ন, আর যদি সিমেট্রিক্যাল হয় যেমন এই যে হচ্ছে সিমেট্রিক্যাল, এটা টপ বটম একই রকম, এই ক্ষেত্রে তোমার তেমন কোনো সমস্যা না। এই যে তোমার হচ্ছে পিঙ্ক কালার ফেব্রিকটা, হ্যাঁ, এটা তোমার হচ্ছে টপ সাইড এবং বটম সাইড দুইটাই একই রকম, তো এটার ক্ষেত্রে অতটা সমস্যা হচ্ছে না। তারপর হচ্ছে তোমার Correct, sir. হ্যাঁ না কারেক্ট প্লাই তো বললাম। এলিমিনেশন অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো এটা সাধারণত স্ট্যাটিক ইলেকট্রিসিটি, তোমরা জানো যে ইলেকট্রিসিটি দুই প্রকার, একটা হচ্ছে কারেন্ট একটা হচ্ছে স্ট্যাটিক। সাধারণত ন্যাচারাল ফাইবারে যখন আমরা স্প্রেডিং করি তখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয় না। বুঝা যাচ্ছে? যখন আমরা ন্যাচারাল ফাইবার স্প্রেডিং করি তখন তোমার হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয় না, মানে তোমার হচ্ছে কটন বা উল ওইসব ক্ষেত্রে হয় না। কিন্তু যখন আমরা ম্যানমেড ফাইবার স্প্রেডিং করি, ম্যানমেড ফাইবার যখন স্প্রেডিং করে যেমন পলিস্টার, নাইলন, অ্যাক্রিলিক, এরকম যখন স্প্রেডিং করা হয় তখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হওয়ার একটা পসিবিলিটি থাকে, অর্থাৎ একটা ফেব্রিকের সাথে একটা ফেব্রিকের তোমার ফ্রিকশনের ফলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয়। তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি হলে তোমার হচ্ছে একটা ফেব্রিকের সাথে একটা অ্যাটাচ হয়ে যায়, তখন এগুলো আমাদের সেপারেশন করতে পরবর্তীতে সমস্যা হয়। কি করতে হয়? তখন যখন যেমন মনে করো যে এক পিস থেকে আরেক পিস যখন সেপারেশন করবো, সেপারেশন করতে সমস্যা হয়। এই জন্য তোমার অবশ্যই স্ট্যাটিক ইলেকট্রিসিটি যাতে না হয় আমাকে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা কি নেওয়া যাবে? তোমার হচ্ছে আমি যেই রুমে তোমার ফেব্রিক স্প্রেডিং করব ওই রুমের মধ্যে তোমার হচ্ছে ময়েশ্চার ইনক্রিজ করতে হবে। হয় হ্যালো, Yes, sir. হ্যাঁ, ময়েশ্চার ইনক্রিজ করা হতে পারে, অথবা তোমার হচ্ছে ওই একটা ফেব্রিক স্প্রেডিং করার পরে তার মাঝখানে কি করতে হবে? অ্যান্টি ফ্রিকশন পেপার দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? দুইটা ফেব্রিকের মাঝখানে অ্যান্টি ফ্রিকশন পেপার দিতে হবে যাতে একটা ফেব্রিকের সাথে আরেকটা ফেব্রিকের কন্টাক্ট না হয়। হ্যালো, Yes. এই যে আমি যখন একটা ফেব্রিক স্প্রেডিং করবো, একটা স্প্রেডিং করাবো, তারপর একটা অ্যান্টি ফ্রিকশন পেপার দেবো, তার উপর আবার ফেব্রিক রাখবো, তার উপর আবার অ্যান্টি ফ্রিকশন পেপার দেবো, অর্থাৎ দুইটা ফেব্রিকের মাঝখানে তোমার একটা পেপার থাকবে, দুইটা ফেব্রিক যাতে সরাসরি কন্টাক্টে না আসে। Yes. বুঝতে পারছো? Yes, sir. তাহলে হচ্ছে দেখা যায় আমার কি হবে, তোমার স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হবে না। আর যেহেতু তোমার স্প্রেডিং করার পরে স্টেপ হচ্ছে কাটিং, তো ইমিডিয়েট স্টেপ, এই জন্য আমি যদি কাটিং করি, কাটিং করার সময় কাটিং নাইফের মধ্যে যদি তোমার সিলিকন ফিনিশ দেওয়া হয় তাহলে তোমার দেখা যায় স্ট্যাটিক ইলেকট্রিসিটি তোমার অতটা তৈরি হবে না। বুঝতে পারছো? Yes, sir. তারপরে হচ্ছে অ্যাভয়েডেন্স অফ ফিউশন, যেটা বলছিলাম, অর্থাৎ ফিউশন মানে কি? তোমার হচ্ছে গলে যাওয়া। ফিউশন মানে হচ্ছে কোনো কিছু মেল্টেড হওয়া। তো ন্যাচারাল ফেব্রিক সাধারণত মেল্টেড হয় না। তুমি দেখবা যে পলিস্টার বা নাইলন যদি আগুনে পোড়াও
কি হয় একদম গলে যায় না এবং জি, লাস্টে একটা গুটি থাকে। সবাই ঠিক আছে, তুমি একটু বাসায় গিয়ে চেক করবা। পলিস্টার থেকে তো অনেক সময় সুইং টেড পলিস্টার ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো যখন এগুলো আগুনে তুমি দিবে, তো এটা সাথে সাথে তোমার হচ্ছে পুরো লাস্টে একটা বিট হয় বা ছোট দানা হয়। কিন্তু তোমার এই কটন ফেব্রিক কি হয়, তোমার দেখা যায় এগুলো যে তোমার সেলুলোজ পাতা যেরকম পুড়লে যা হয় ওইরকম একটা ছাই হয়ে যাবে। তো ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে তোমার ফিউশন হয়। ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে কি হয়, ফিউশন হওয়ার পসিবিলিটি বেশি থাকে। একটা ফেব্রিক যখন আমরা স্প্রেডিং করি, তো পরবর্তীতে যখন আরেকটা ফেব্রিক স্প্রেডিং করা হয়, তো স্প্রেডেড ফেব্রিকের ফ্রিকশনের সাথে, ফ্রিকশনের ফলে কি হয়, তোমার হিট জেনারেট হয়। বুঝছেন? ন্যাচারাল ফেব্রিক যখন তোমার স্প্রেডেড করা হয়, ফ্রিকশনের ফলে তোমার হচ্ছে হিট জেনারেট হয়ে একটা ফেব্রিক আরেকটা ফেব্রিকের সাথে তোমার অ্যাটাচ হয়ে যায়। এবং হচ্ছে হিট জেনারেশন যদি বেশি হয়, তো তাপ উৎপাদন যদি অনেক বেশি হয়, তখন কি হয়, তোমার ফেব্রিকের এজ গুলা গলে যায়। ফেব্রিকের এজ গুলা কি হয়, এই যে তোমার এই যে এজ গুলা দেখতে পাচ্ছ না, প্রান্তগুলা গলে একটার সাথে একটা অ্যাটাচ হয়ে যায়। এবং হচ্ছে তোমার অনেক সময় গলনের পরিমাণ যদি বেশি হয়, তখন তোমার ছোট ছোট কি হয়, দানাদার তৈরি হয়, ছোট ছোট দানা তৈরি হয়। এইটা পরবর্তীতে আমাদের কাটিং করার পরে সেপারেশন করলে তোমার সমস্যা হয়। সেপারেশন সহজে করা যায় না, কারণ একটা ফেব্রিকের প্রান্ত আরেকটা ফেব্রিকের প্রান্তের সাথে যদি অ্যাটাচ হয়ে যায়, তখন সহজে সেপারেশন করা যাবে না। হ্যাঁ, এবং সেপারেশন করলে অনেক সময় ছোট ছোট যদি তোমার বিট থাকে বা দানা থাকে, এই দানাগুলা দিয়েই তোমার হচ্ছে পরবর্তীতে অ্যাপারেল তৈরি হচ্ছে। তখন এই দানাগুলা তোমার শরীরে কন্টাক্টে থাকলে কি হবে, তোমার ডিজিজ হয়ে যাবে। এই জন্য তোমার ন্যাচারাল ম্যানমেড ফেব্রিক স্প্রেডিং করার সময় আমাকে ফিউশন যাতে তোমার ক্রিয়েট না হয়, আমাকে কিছু মেজারমেন্ট, কিছু স্টেপ নিতে হবে। স্টেপ গুলা কি কি একটু খাতার মধ্যে লিখো, এটা এই জায়গায় স্টেপ গুলা মেনশন নাই। জি স্যার। হ্যালো, জি স্যার। একটা হচ্ছে তোমার এন্টি ফ্রিকশন পেপার ব্যবহার করতে হবে। ঠিক আছে, দুইটা ফেব্রিকের মাঝখানে এন্টি ফ্রিকশন পেপার ব্যবহার করতে হবে। জি ওই স্যার। যে আমার প্রথমটা ছিল না, ওই তোমার স্ট্যাটিক ইলেকট্রিসিটি রিমুভ করার জন্য। তারপর তোমার হচ্ছে ব্লেডের মধ্যে সিলিকন ফিনিশ ব্যবহার করতে হবে। ঠিক আছে, কাটিং ব্লেডের যে কাটিং মেশিনের যে ব্লেড থাকে, ব্লেডের মধ্যে তোমার হচ্ছে সিলিকন ফিনিশ অ্যাপ্লাই করতে হবে। সিলিকন ফিনিশ অ্যাপ্লাই করলে কি হয়, তোমার যখন ফেব্রিক কাটিং করা তখন হচ্ছে ফেব্রিকের সাথে ব্লেডের ফ্রিকশনটা কম হয় এবং হিট জেনারেট কম হয়। বুঝতে পারছো? তারপর হচ্ছে তোমার ওই ফ্লাই হাইট কমায় দিতে হবে। যে জায়গায় আমি হয়তো আগে 50 পিস স্প্রেডিং করতে পারতাম, ওই জায়গায় হয়তো আমার 25 পিস বা 30 পিস দিয়ে স্প্রেডিং করতে হবে। হ্যালো, জি স্যার। রিডিউস দ্য ফ্লাই হাইট। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে রিডিউস দ্য কাটিং ব্লেড স্পিড। আমরা যে ব্লেড দিয়ে বা যে কাটিং মেশিন দিয়ে কাটিং করবো, ওটার স্পিড কমিয়ে দাও। আগে হয়তো তুমি 1 মিনিটে মনে করো, আমার হচ্ছে স্পিড কমিয়ে দিতে হবে। বুঝতে পারছো? জি স্যার। এবং হচ্ছে তোমার শার্প ব্লেড ইউজ করা। বুঝছেন? যখন কাটিং করো তখন হচ্ছে শার্প ব্লেড ইউজ করা। এই স্টেপ গুলা নিলে দেখা যায় আমার পরবর্তী কাটিং এর সময়। তারপর হচ্ছে অ্যাভয়েডেন্স অফ ডিস্টরশন। তো এই যে আমাদের যে ফেব্রিক পিস গুলা তোমার স্প্রেডিং করছি, এই জায়গায় মনে করো হচ্ছে 100 পিস আছে। তো 100 পিস তোমার যে নিচে হচ্ছে 1 নাম্বারটা, তোমার এবার সিরিয়াল যদি আমি কনজিকিউটিভ করি, উপর হচ্ছে 100 নাম্বারটা। তো প্রথম ফেব্রিকটা যেই পজিশনে স্প্রেড করা আছে, সবগুলো যাতে একই পজিশনে স্প্রেডিং করা থাকে। কোনোটা কুচকে গেল, কোনোটা তোমার লুজ হয়ে গেছে, এরকম যাতে না হয়। হ্যালো, জি স্যার। অর্থাৎ হচ্ছে সবগুলা ফেব্রিক যখন তোমার ফ্ল্যাট হবে, তখনই তুমি কিন্তু তোমার ডিস্টরশনটা অ্যাভয়েড করতে পারবে। বোঝা যাচ্ছে? আমার সবগুলা ফেব্রিক যখন স্প্রেডেড করবো, যখন সবগুলা ফেব্রিক ফ্ল্যাট হয়, ইউনিফর্মলি ফ্ল্যাট হয়, তখনই কিন্তু আমার ডিস্টরশন হবে না। ডিস্টরশন বলতে তোমার ফেব্রিক বিকৃত হয়ে যাওয়া, অর্থাৎ তোমার কোনোটা হচ্ছে তোমার লুজ হয়ে যায়, তাহলে তোমার হচ্ছে কাটিং করার পরে প্যাটার্ন গুলো ওইরকম তোমার ডিস্টর্ট হবে। তারপর হচ্ছে ইজি সেপারেশন অফ দ্য কাট লে, কাটিং করার পরে কাট পিস গুলো যাতে আমি সহজে তোমার সেপারেশন করতে পারি, এটা তোমার নিশ্চিত করা। তারপর হচ্ছে ম্যাচিং চেক এন্ড স্টাইপ। এটা যে আমাদের যে ফেব্রিক গুলো দেখাচ্ছে, এগুলো কি চেক ফেব্রিক না স্টাইপ ফেব্রিক না সলিড ফেব্রিক? এই যে যেই কালারের ফেব্রিক গুলো দেখতেছো, হ্যাঁ, এগুলো হচ্ছে সলিড। সলিড বলতে তোমার যখন একটা কালার দিয়ে ফেব্রিক ডাইং করা হয়, হ্যাঁ, এটা হচ্ছে তোমার সলিড ফেব্রিক বলা হয়। যেমন দুইটাই সলিড ফেব্রিক। এই ক্ষেত্রে আমরা ফেব্রিক আগে তৈরি করছি, তারপর তোমার হচ্ছে ডাইং করা হয়। হ্যাঁ, আর চেক এবং স্ট্রাইপের ক্ষেত্রে যেটা হয়, চেক এবং স্ট্রাইপের ক্ষেত্রে আমাদের হচ্ছে ইয়ান আগে ডাইং করতে হয়। কারণ ফেব্রিকটা আমরা তৈরি করি কিভাবে? ইয়ান দিয়ে না? জি স্যার। হ্যালো, ফেব্রিকের র মেটেরিয়ালস কি? অবশ্যই তোমার হচ্ছে ইয়ান।
তো ইয়ান, Yes, হ্যাঁ ইয়ানকে আমরা ফেব্রিক তৈরি করেছি, তারপর ডাইং করছি। এটা হচ্ছে তোমার সলিড কালার জন্য। আর চেক এবং স্ট্রাইপের ক্ষেত্রে হচ্ছে ইয়ান আগে ডাইং করব, তারপর ওই ডাইটিয়ান দিয়ে কি করবো, ফেব্রিক তৈরি করবো। বুঝতে পারছো? আর চেক বা স্ট্রাইপের ক্ষেত্রে মিনিমাম কয়টা কালার থাকবে? 2টা কালার থাকবে। আন্ডারস্ট্যান্ড? সলিড সাধারণত একটা কালার, আর চেক বা স্ট্রাইপের ক্ষেত্রে মিনিমাম তোমার কয়টা কালার থাকবে? 2টা কালার থাকবে। ইভেন তার চেয়ে বেশিও থাকতে পারে। সাধারণত 2টা, একটা হচ্ছে মিনিমাম ক্যাটাগরি, 3টা 4টা 5টা 6টা 8টাও থাকতে পারে। বুঝা যাচ্ছে? yes, sir. হ্যালো? তো আমরা যখন তোমার এই যে এগুলো যে চেক ফেব্রিক হয়, হ্যাঁ, তো চেক ফেব্রিকের সময় অবশ্যই আমার ওই সবগুলা ফেব্রিক একই ডাইমেনশনে স্প্রেডিং করতে হবে, তা না হলে তোমার সমস্যা হবে। আর তুমি দেখবা যে আমাদের যে পলো শার্ট পারচেজ করি, যদি চেক এবং করে টোয়েতে আমরা যদি স্প্রেডিং না করতে পারি, তাহলে দেখবা যে এক ফ্রন্ট পার্টের স্টাইপের সাথে ব্যাক পার্টের স্টাইপ অ্যাকচুয়াল ম্যাচিং হয় না। বুঝা যাচ্ছে? এই জন্য আমাকে অবশ্যই তোমার চেক এবং স্টাইপের ক্ষেত্রে স্পেশাল কেয়ার মেনটেন করে স্প্রেডিং করতে হবে। আমি একটা দেখাই, তাহলে আরো বুঝতে পারবা। হ্যালো, এখন এবার তোমরা একটু পরে জয়েন করো, হ্যাঁ? Yes, sir. এখন তোমাদের 40 মিনিট হয়ে গেছে।